গুড ইভিনিং। ওই দিন আমরা আলোচনা করেছিলাম সুভাষ বসুর ছাত্র জীবন নিয়ে, স্কুল জীবন নিয়ে। একজন শিক্ষক কিভাবে সুভাষচন্দ্র বসুকে প্রভাবিত করেছিলেন তার জীবনে। আজকে আমরা তার ছাত্র জীবন নিয়ে আলোকপাত করব, তবে সেটা কলেজ জীবন। অর্থাৎ আমরা জানি 1915 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র আইএ মানে ইন্টারমিডিয়েট আমরা যেটাকে বলি আর কি, পাশ করার পরে প্রেসিডেন্সি কলেজে গিয়ে দর্শন শাস্ত্র নিয়ে ভর্তি হলেন। এখন তিনি কেন দর্শন শাস্ত্র নিয়ে ভর্তি হতে গেলেন এটা নিয়েও সুভাষচন্দ্রের একটা বক্তব্য আছে। তার দৃষ্টিভঙ্গিটা কি আমরা একটু দেখছি। তিনি বলছেন, আমি দর্শন লইয়া গভীরভাবে পড়াশোনা করিব, যাহাতে জীবনে মৌলিক সমস্যাগুলির সমাধান করিতে পারি। বাস্তব জীবনে যতটা সম্ভব অনুসরণ করিব রামকৃষ্ণ ও বিবেকানন্দকে, এবং কোনো সূত্রেই সাংসারিক জীবনের দিকে যাইব না। এই দৃষ্টিভঙ্গি লইয়াই আমার জীবনের এক নতুন অধ্যায়ের সম্মুখীন হইয়াছিলাম। ভারত পথিক সুভাষচন্দ্র বসু, তার নিজস্ব গ্রন্থ থেকে তোলা। এটা আমার সত্যের আড়াল নেতাজি গ্রন্থের অংশ থেকে আমি পাঠ করে শোনালাম আপনাদেরকে। দেখুন, তাহলে এই যে নেতাজি সম্পর্কে আমি প্রসঙ্গক্রমে বলছি, যে বলা হচ্ছে উনি বিয়ে করেছিলেন এই সেই, তো এখানে দেখলেন তো নেতাজির দৃষ্টিভঙ্গিটা কি। তো যাই হোক, আমরা ওই প্রসঙ্গে পরবর্তী সময় আলোচনা করব বিশদভাবে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নেতাজি সম্পর্কে। তাহলে দেখুন, এই যে নেতাজি দর্শন শাস্ত্র নিয়ে ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে, সেখানে গিয়ে তিনি দেখলেন যে প্রেসিডেন্সি কলেজের যারা অধ্যাপক রয়েছেন, বিশেষ করে শ্বেতকায় অধ্যাপক, তারা বিভিন্নভাবে ভারতবর্ষ সম্পর্কে, ভারতবর্ষের মানুষ সম্পর্কে তারা কুৎসিত মন্তব্য করেন। এখন এখানেই ঘটনা, এই কলেজেরই একজন অধ্যাপক ছিলেন A.F. ওটেন। এই ওটেনকে নিয়ে যত ঝামেলা, এবং ওটেনকে মারধর করেছেন বলে সুভাষ বসু সম্পর্কে যে একটা বাজারে প্রচার আছে, আমরা জানি যে এরকম একটা কথাবার্তা প্রচলিত আছে যে তিনি ওটেন সাহেবকে প্রহার করেছিলেন। এটা ঘটনাটা ঠিক না। প্রহৃত হয়েছিলেন ওটেন তার কৃতকর্মের জন্য, কিন্তু সুভাষচন্দ্র তার গায়ে হাত দেননি। একটা কথা মনে রাখবেন, সুভাষচন্দ্র সেই একজন ব্যক্তি যিনি ভারতীয় সভ্যতা, সংস্কৃতি এবং কিভাবে গুরুজনদেরকে শ্রদ্ধা করতে হয় তা তিনি জানতেন, কিন্তু তিনি প্রতিবাদ করতে ছাড়তেন না, এবং শত্রুকে, এবং বিশেষ করে ভারত বিদ্বেষী যারা, ভারতের যারা শত্রু, তাদেরকে শিক্ষা দিতে তিনি ছিলেন বদ্ধপরিকর। আমরা পরবর্তী সময় তার জীবন সম্পর্কে আমরা আলোচনা করলে, আমরা এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো। তাইলে এখানে যেই কথাটা বলা আছে যে 1916 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ওটেন প্রহৃত হয়েছিলেন, অ্যাকচুয়ালি ওই সময় সুভাষ বসু ওখানে ছিলেন না, উনি ছিলেন লাইব্রেরিতে। অনঙ্গমোহন দাম নামে একজন ছাত্র এবং তার কিছু সঙ্গী সাথী ওটেনকে প্রহার করেছিলেন। তো শুধু তো প্রহার করেননি, প্রহারের অনেক প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটটা একটু আমরা যদি দেখি, এই ঘটনাটা ছিল আপনার 16 সালের জানুয়ারি মাসে। সেখানে সুভাষচন্দ্র লাইব্রেরিতে ছিলেন। তিনি হঠাৎ শুনতে পেলেন যে ওটেন সাহেব ছাত্রদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন এবং আজে বাজে কথা বলেছেন, ছাত্ররা প্রতিবাদ করেছেন, তার সঙ্গে হয়েছে। এখন প্রেসিডেন্সি কলেজের নিয়ম ছিল, প্রত্যেক ক্লাসে ছাত্র প্রতিনিধি ছিলেন, তারা গিয়ে এই বিষয়টা নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বললেন। অধ্যক্ষকে বললেন যে উনি যে ধরনের আচরণ করেছেন তাহলে ওনাকে ক্ষমা চাইতে হবে, এবং আমাদের ভারত বিদ্বেষী উনি কথাবার্তা বলেছেন। তো অধ্যক্ষ বললেন যে না, সম্ভব না, কারণ উনি ইন্ডিয়ান এডুকেশনাল সার্ভিসের অন্তর্ভুক্ত ওটেন, সুতরাং তাকে শাস্তি দেওয়া বা তার সম্পর্কে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। বরঞ্চ উনি উল্টো বললেন যে ওটেন এমন কিছু খারাপ কথা বলেননি এবং ছাত্রদের গায়েও হাত দেননি, তিনি জাস্ট একটু ওদেরকে সরে যেতে বলেছিলেন, এটা অধ্যক্ষ বললেন। ছাত্র ধর্মঘট শুরু হয়ে গেল। এর প্রতিবাদে ধর্মঘট শুরু হওয়ার পরে আমরা দেখলাম যে অধ্যক্ষের ভূমিকা ছিল অত্যন্ত খারাপ। যে সমস্ত ছাত্ররা এই ছাত্র ধর্মঘটের অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন, এবং তাই না শুধু তাদের গণহারে জরিমানা করে ছেড়ে দিলেন
ছাত্রদেরকে উল্টে ওটেনকে তো কিছু করলেনই না, বরঞ্চ তাকে প্রশংসা করলেন। এই হলো প্রেসিডেন্সি কলেজের ঘটনা। কিন্তু এটা তো সেখানে থেমে থাকেনি, অনেক দূর এগিয়ে গেছে আমরা দেখতে পাই। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি কি, এই যে প্রেসিডেন্সি কলেজের যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয়। আমরা এটা জানি, এই যে ব্রিটিশরা, তারা যে আমাদের দেশটাকে শাসন করতো, শ্বেতকায় জাতি, তারা আমাদেরকে নেটিভ বলতো, ব্ল্যাক বলতো, অসভ্য বলতো, বর্বর বলতো, যা খুশি তা বলতো। রেলে আপনার ট্রামে, বাসে, হাটে, বাজারে, যেখানে ভারতীয়দের পেত সেখানে তাদের আশেপাশে কেউ যেতে পারত না। ওরা ভারতীয়দের সঙ্গে তো মিশতই না তাদের জাত্যাভিমানের কারণে, বরঞ্চ ভারতীয়দের প্রতি তাদের ব্যবহার ছিল অত্যন্ত রূঢ়, নিষ্ঠুর, এবং যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ভারতীয়দেরকে তারা অপদস্থ করতো, অপমানিত করতো। ইভেন সুভাষচন্দ্রের মতো এত একজন মেরিটোরিয়াস ছাত্র, এরকম ছাত্র সুভাষ বসু নিজেও কয়েকবার এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তো এটার বিরুদ্ধে স্বাভাবিকভাবেই ছাত্রদের মধ্যে, ভারতীয় ছাত্রদের মানে যাদের মধ্যে অন্তত ভারতীয়ত্ব আছে বা স্বদেশ প্রেম আছে, দেশাত্ম বোধ আছে, এই সমস্ত, আমরা তো এটা দেখি যে সব ভারতীয় তো আর ব্রিটিশের বিরুদ্ধে ছিলেন না। অনেকে দালালি করতেন, সুযোগ সুবিধা পাওয়ার জন্য ব্রিটিশের চামচাগিরি করতেন, তাদের পদলেহন করতেন, যেটা এখনো আমরা দেখি যা হয় আর কি আমাদের দেশে। মানে তো এরকম ছিল। কিন্তু যাদের মধ্যে দেশাত্মবোধ ছিল, দেশপ্রেম ছিল, তারা কিন্তু ব্রিটিশের এই অত্যাচারী বর্বরতাকে, এই অমানবিক যে জাত্যাভিমানকে মেনে নিতে পারেন না, তারা প্রতিবাদ করতেন সব সময়। তাহলে কি ছিল সেখানে এই ঘটনা? হ্যাঁ, এই ঘটনার পর তারা ওই যে বললাম যে এই সমস্ত কাজগুলি করতেন। এখন বিশেষ করে প্রেসিডেন্সি কলেজের শ্বেতকায় অধ্যক্ষদের মধ্যে সবচেয়ে বেশি ছিল বিদ্বেষ বাঙালিদের প্রতি। এখন প্রশ্ন হলো, বাঙালিদের প্রতি কেন? আমরা যদি দেখি, ভারতে যে জাতীয়তাবাদের যে চেতনা বা সূচনা যেটা হয়েছিল, এবং ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যকে ভারতবর্ষ থেকে উৎখাত করার লক্ষ্যে যে সমস্ত সশস্ত্র বিপ্লবীদের আত্মপ্রকাশ ঘটেছিল, এবং জাতীয়তাবোধের উন্মেষে বাঙালি জাতির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই প্রথম থেকেই আমরা 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গকেও যদি আমরা বলি যে বাঙালি জাতিকে দুর্বল করার জন্য ব্রিটিশরা শুধু প্রশাসনিকভাবে না, বিভিন্নভাবে তারা চক্রান্ত করছিল, এবং বাঙালি জাতিকে তারা সহ্য করতে পারতো না। তার একটা প্রমাণ আমি বলছি এখানে। কি বলছেন? এই যে বাংলাদেশের এই যে অবস্থা বাঙালি জাতি সম্পর্কে, যেমন মিস্টার এইচ.এম. জেমস নামে একজন অধ্যাপক, তিনি বলছিলেন একটা বক্তৃতায় যে বাংলাদেশের দেশপ্রেমিকদের একটা বিষয় থেকে বিরত থাকা উচিত। ভেবে দেখুন, তারা যেন নবজাগ্রত জাতীয়তাবোধকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শত্রুতা সাধনের কাজে ব্যবহার না করেন। আমার মতে তাদের এই দৃষ্টিভঙ্গি হবে পিতৃহত্যার শামিল। কত বড় ঔদ্ধত্য তার কথাবার্তার মধ্যে আছে দেখুন আপনি। পিতৃহত্যার শামিল, ওরা আমাদের বাবা, ওরা আমাদের পিতা। তো তারপরে এরপরেও যে সমস্ত ভারতীয়রা ব্রিটিশের চামচাগিরি করেছিল তখন, এখনো আছে ব্রিটিশ জাতি সম্পর্কে অনেকের উচ্ছ্বসিত প্রশংসা। কিন্তু আমরা যারা ছোটখাটো ইতিহাসের ছাত্র পড়াশোনা করি, আমরা জানি সেই ব্রিটিশরা ভারতবর্ষকে কিভাবে একেবারে ভারতবর্ষকে অস্থিচন্মসার করে দিয়েছে, শোষণ করে, পরের ধনে পোদ্দারি ইংল্যান্ডকে সাজিয়েছে, ভারতবর্ষের থেকে এত বড় দেশের সম্পদ চুরি করে, পাচার করে। এটা আমরা খুব ভালোভাবে জানি। কিন্তু সুভাষচন্দ্রের মতো ব্যক্তিরা তো সেগুলো সহ্য করবেন না। তাহলে এই দেখুন কি ঘটনা। এই যে ইউরোপীয়দের যে ইংরেজ ভারত বিদ্বেষ, এই যে সর্বত্র আমরা দেখলাম, এটাকে কিন্তু অসহিষ্ণু করে ফেলেছিলেন। একদিন প্রেসিডেন্সি কলেজেরই একটা সভা, সেখানে সবার সভাপতিত্ব ছিলেন ওটেন সাহেব।
সেখানে ছাত্ররা একটা দ্বিজেন্দ্রলাল রায়ের একটা গান গেয়েছিল। গানটা কি? সেখানে অধ্যাপক আপনার খগেন্দ্র মিত্রও সেই গানের সঙ্গে তাল মিলিয়েছিলেন, তিনি তাদের ছাত্রদের সঙ্গে গেয়েছেন। গানটা কি? গানটা হলো বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার দেশ। এই যে গানটা গাইলেন, এই গানটা গাওয়ার শোনার সঙ্গে সঙ্গে ওটেনের গায়ে ফোসকা পড়ল। উনি যখন তক্ষণের প্রতিবাদ করলেন, বলছেন এটা নাকি ভারত বিদ্বেষী গান। ভারতীয়রা গান গাইছে, দেশকে বলছে বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার দেশ। দ্বিজেন্দ্রলালের গান, রায়ের গান। আর ওটেন কি বলছেন? সেটা নাকি ভারত বিদ্বেষ, মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধী। তো সেখানে তিনি কি বললেন? তিনি তার বক্তৃতার মধ্যে মানে বললেন যে ভারতবর্ষীকে তিনি বর্বর এবং অশিক্ষিত, অসভ্য বলে তিনি গালাগাল করলেন এবং বললেন যে এই ভারতীয়দের সুসভ্য করার জন্যই ব্রিটিশরা ভারতবর্ষে এসেছে। তার ইংরেজি বক্তব্যটার একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি। As the mission of the Greeks was to Hellenize the barbarian people with whom they come into contact. ভেবে দেখুন, মানে গ্রিকরা যেমন তাদের সংস্পর্শে যারা ছিল তাদেরকে হেলেনাইজ করেছিলেন, মানে সভ্য সুসভ্য জাতি হিসেবে গঠন করেছিলেন তাদের সংস্পর্শে, ঠিক তেমনি the mission of the English people has also been to civilize the Indian people. তাদের মিশনটা কি? ভারতবর্ষে তারা কেন এসেছে? ভারতীয়দেরকে সভ্য করার জন্য। এই অসভ্য লোকদেরকে, ব্রিটিশদেরকে কিভাবে সামলাবেন আপনি দেখুন তো। তাহলে কি এই ঘটনার প্রেক্ষিতটাই হলো 1916 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে প্রেসিডেন্সি কলেজের মধ্যেই এই ঘটনার পর, ওটেনের এই সমস্ত বক্তব্যের পর, ছাত্রদের পাইকারি হারে জরিমানা করার পর সারা বাংলার কলেজগুলোতে ছাত্র ধর্মঘট শুরু হয়ে গেল। এখন পরিস্থিতি দেখলো যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন ওটেন ছাত্রদের সাথে বসে একটা সমাধান সূত্র করলেন। কি? তিনি শুধুমাত্র দায়সারা ভাবে তিনি সরি শব্দটা ব্যবহার করলেন, সরি বললেন। কিন্তু সরি বললেও বেয়াদব ওটেনের স্বভাব পরিবর্তন হয় না, হওয়ার মতো ছিল না। আমরা জানি জাত স্বভাব যার, নোংরা। আমরা একটা বাংলা, আমাদের প্রভাব আছে যে স্বভাব যায় না মলে, ইল্লত যায় না ধুলে। ঠিক তার প্রতিরূপ ছিলেন মিস্টার ওটেন। তিনি কিন্তু কিছুদিন পরেই তিনি যে কক্ষে বসতেন, তার সেই কক্ষের পাশ দিয়ে কমল বসু নামে একটা ছাত্র সেখানে যাচ্ছিল, তার কক্ষের পাশ দিয়ে তাকে ধরে মারধর করল। পরবর্তী ঘটনা যা হবার হয়েছে। এবার ছাত্ররা ভাবলো যে না, আর ধর্মঘট করে অধ্যক্ষের কাছে দরবার করে কোনো লাভ হবে না। কি করতে হবে? আচ্ছা সে ওটেন ধুলাই করতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী ওটেনকে ভালোভাবে শায়েস্তা করা হলো, ছাত্ররা করেছিলেন। কিন্তু সেখানেও সুভাষ বসুর সঙ্গে ছিলেন, কিন্তু তিনি গায়ে হাত দেননি। তার পরিণতি কি হয়েছে? সুভাষ বসু নিজেই ওই যে দধিচির মতো, বা আমরা যে বলি ইয়ের মতো, ওই যে শিবের মতো, শিবকে বলি কি, ওই যে নীলকণ্ঠ, তিনি যে বিষ, সমুদ্র থেকে যে বিষ উঠলো, সেই বিষকে তিনি নিজে করলেন। সমস্ত ঘটনার দায়ভার সুভাষ বসু সেখানে নিলেন। আমরা জানি প্রেসিডেন্সি কলেজ থেকে পরে সুভাষ বসুকে বহিষ্কার করা হয়েছিল। তাও সেই বহিষ্কার সম্পূর্ণ অন্যায়ভাবে ছিল। তো আমরা
এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে দেশাত্মবোধ, তার যে জাগ্রত চেতনা, তিনি যে সারা ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের থেকে পরবর্তীকালে মুক্ত করার জন্য তিনি যা করেছিলেন, সেটা আমরা ধীরে ধীরে দেখব। তো বন্ধুগণ, আজকে এটুকুই আলোচনা করলাম। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনাটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।